কি অবস্থা মামা? এই যে বর্তমান যে টি-20টা হইতেছে, অর্থাৎ টপ অ্যান্ড টি-20, অর্থাৎ এই যে খেলাটা হইতেছে, এখানে কিন্তু বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, অস্ট্রেলিয়া আছে, এরকম কিন্তু বিভিন্ন টিম কিন্তু আছে। তো আসলে এই খেলাটা নিয়ে আমি কোনো ভিডিও বানাইতাম না। এই ভিডিও বানানোর রিজন হচ্ছিল এইখানে আমাদের যে গ্রুপটা গেছে, আমাদের বাংলাদেশ এ গ্রুপ নামে একটা দল গেছে। তো এইখানে কিন্তু আমাদের যে প্লেয়ারগুলো গেছে, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ন্যাশনাল টিমে একদিন হইলেও কিন্তু খেলছে। তো আমাদের এই যে ন্যাশনাল টিমের প্লেয়ার তাদের যাইয়া সেইখানে নর্মাল টিমের সাথে বা ক্লাব ভিত্তিক যে টিমগুলো আছে সেই টিমের সাথে আমাদের বাংলাদেশ কোনো প্রকার ম্যাচ জিততে পারতেছে না। অলরেডি 2টা ম্যাচ জিতছে এবং 2টা ম্যাচ হারছে। কালকে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা এমন একটা অবস্থা যে প্রথম যেরকম খেলছে তাতে 200+ রান হয়, সেই ম্যাচটা যে 172 রানে ঠেকছে। তো এইখানে যত কটা টিম আছে, যে কটা টিম আছে, পাকিস্তান বলেন মানে আমার বাংলাদেশ বলেন বা অন্যান্য টিম বলেন, এইখানে আমাদের বাংলাদেশের ব্যাটিং লাইন বা বোলিং লাইন তারা কিন্তু সবাই কিন্তু আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার। সেখানে পাকিস্তান বা অন্যান্য টিম বলেন, পাকিস্তানের কিছু প্লেয়ার আছে, বাট অন্যান্য যে টিমের প্লেয়ার আছে তারা কিন্তু ন্যাশনাল টিমে তেমন একটা প্লেয়ার না, বা তারা কিন্তু রেগুলার না বা নর্মাল টিম। সেই আমাদের বাংলাদেশ নর্মাল টিমের কাছে হাইরে যাইতেছে অনেক ব্যবধানে। তো এই আমাদের অবস্থা, আর আমাদের ব্যাটিং লাইনের যে গড় কি বলবো, আমাদের ভাবছি কি যে এই যে 25 সদস্য একটা স্কোয়াড ঘোষণা করছে বিসিবি, হয়তো বা এইখান থেকে একটা বিসিবি এশিয়া কাপের জন্য একটা স্কোয়াড ঘোষণা করবে। তা এমন একটা অবস্থা হয়েছে যে এই যে বাংলাদেশ এ গ্রুপের যে দল, এইখান থেকে একটা প্লেয়ার নেওয়ার মতো আমি দেখি না, তেমন কোনো প্লেয়ার যে ন্যাশনাল টিমে বা এশিয়া কাপে চান্স পাওয়ার মতো। সবাই বলতেছে জিসান আলমকে সুযোগ দিয়েছে। ভাই, জিসান আলম প্রত্যেকটা বড় আসরে খেলতে পারে না, কারণ এই জিসান আলম ছোট ছোট যে খেলাগুলো বা লিগ ভিত্তিক খেলাগুলো এগুলো ভালোভাবে খেলতে পারে, কিন্তু ন্যাশনাল টিমে ঢুকলে কিন্তু সে কোনো প্রকার ভালোভাবে খেলতে পারে না। আর সবাই বলতেছে আফিফকে নিয়ে আসে। ভাই, আফিফের এভারেজ গড় দেখেন আপনি, 40 বল খেলে 39 বল খেলে 40 রান করে, অর্থাৎ বলে রান করে। যেখানে খেলতে গেছে টি-20, সেখানে খেলতেছে ওয়ানডের মতো। একটা ম্যাচ ভালো খেলছিল, এটা মানতে হবে। অবশ্যই সে ম্যাচ ধরে খেলতেছে, এটাও একটা প্লাস পয়েন্ট। কিন্তু আফিফ হোসেনের যে খেলার যে ক্যাটাগরি, তার যে খেলা যেরকমভাবে খেলতেছে তাতে মনে হইতেছে সে টি-20 খেলে না, সে ওয়ানডে খেলতেছে। তো তার যে খেলা ক্যাটাগরি, সেক্ষেত্রে ওয়ানডে খেলা হলে সেক্ষেত্রে হইতো, কিন্তু এবার এশিয়া কাপটা হবে কিন্তু টি-20 ফর্মেটে। তো সেইখানে কিন্তু টি-20 ব্যাটিংয়ের মধ্যে খেলতে হবে, ওয়ানডের মধ্যে খেললে কিন্তু হবে না। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর আমার যতটুকু মনে হয় এখানে যে প্লেয়ারগুলো গেছে, এই একটা প্লেয়ার আমি মনে করি এশিয়া কাপের জন্য রাখা উচিত না। শুধুমাত্র মাহিদুল ইসলাম অঙ্কনকে সুযোগ দেওয়া উচিত, তবে অবশ্যই তার খেলা ক্যাটাগরি বা ডিপেন্ড করে কিন্তু সুযোগ দেওয়া উচিত। কারণ সে বিগত ম্যাচগুলো ভালো খেলছে, বিপিএল থেকে ভালো খেলতেছে, এখন পর্যন্ত ভালো খেলতেছে, কিন্তু সে এইখানে কিন্তু তেমন একটা ভালো পারফরমেন্স দেখাইতে পারে না। আশা করি যে নেক্সট যে খেলা আছে বা এশিয়া কাপের আগে সে ভালো পারফরমেন্স দেখায় কিন্তু দলে কিন্তু ডাক পাইতে পারে। তো আমি মনে করি মাহিদুল ইসলাম অঙ্কনকে অবশ্যই একবার হলে সুযোগ দেওয়া উচিত। আর অন্যান্য যে প্লেয়ার আছে তাদেরকে দিয়ে হবে না। আমি মনে করি এই যে ন্যাশনাল টিমে যে বর্তমানে যারা খেলতেছে এদের ভিতরে করে যে 2-1 প্লেয়ার পরিবর্তন করে অন্যান্য মানে স্কোয়াডটা ঘোষণা করা উচিত এশিয়া কাপের জন্য। আর ইন্ডিয়া আর পাকিস্তান কিন্তু অলরেডি কিন্তু এশিয়া কাপে ঘোষণা করে দিছে। আর ইন্ডিয়ার স্কোয়াড কিন্তু পুরো 10-10, অর্থাৎ 10-এ কিন্তু 10, তাদের স্কোয়াড কিন্তু সুন্দরভাবে একটা স্কোয়াড ঘোষণা করছে, সিরিজ বাদ পড়ছে। আর পাকিস্তানে কিন্তু বাবর আজম বা ছিল রেজওয়ান, তারা কিন্তু কেউই নেই। তো তারা কিন্তু অলরেডি স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। আশা করি আমরাও কিন্তু স্কোয়াড ঘোষণা করে দেবো। আশা করি মাহিদুল ইসলাম অঙ্কনকে রাখা উচিত বা সাব্বির রহমানকে, দুজনকে একজনকে সুযোগ দেওয়া উচিত। আর বর্তমানে যে ন্যাশনাল টিমে যে প্লেয়ার খেলতেছে এদের মধ্যে থেকে স্কোয়াডটা ঘোষণা করা উচিত।